ভাই ক্যামেরা সার্ভিস ওর বাপরে বক্তব্য নেই ঘুমটা ধরা রাখবে ভাই মাইক্রোফোন ধরে আওয়াজ আসবে না আরে কে রে ভাই ভাই রিজভি ভাই আসছে ওখানে লাইভ দিচ্ছি রংপুরে রিজভি ভাই আসছে আচ্ছা ভাই এই পাশে যান আপনারা এই পাশে যান ভাই শোনা যাচ্ছে না ভাই কথা শোনা যায় না আপনি আসলে আপনি বসুন লেনিন ভাই দাঁড়িয়ে আছে না ভাই এই যে ভাই ওই ফাঁকাটায় আপনার আমার ওখানে চিল্লি করতেছি এখানে কি হইল বসেন ওই বসি দে ভাই ভাই হ্যালো হ্যালো আপনারা একটু ওই সাইডে ভাই ব্যাগটা সরান না আরে এই লোক ব্যাগওয়ালা লোকটা ওখানে দাঁড়িয়ে আছে কেন ভাই ব্যাগটা একটু সরান না আন্দাজে ব্যাগ ভাই উনি রিপোর্টার আরে ভাই এটা কোন আমি রিপোর্টার হইলে কেন দাঁড়া থাকবেন কেন ভাই প্রশ্ন আপনারা করবেন না করেন উনি জায়গা করে দিচ্ছি আমি আর কি বলবো ভাই সাইড দেন ভাই আমার নাই তো আমার কথা হলো আমার ছেলে মৃত্যুবরণ করেছে যে কাজে সরকার সম্পদ রক্ষা করার মৃত্যুবরণ করছে এটা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ওই যে রিজভি ভাই আসছেন দুলু ভাই আসছেন আমি তো সবার নাম বলতে পারি না বা চিনতেও পারি না জানি না নাম হ্যাঁ সাইফুল ভাই আসছে তো এরা আমাদের জন্য একটু ভালো দেখবে আমি আমার এই ছেলের মৃত্যুবরণের জন্য আমি বিচার চাই সুবিচার চাই এটাই আমার কথা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা ভাই বুমগুলো ঠিক করে দেখ আমিন ভাই দুলু ভাই বললে তখন ধরিয়ে ভাই ভাই দুলু ভাই চারটা আগে কিনে বলতে হ্যাঁ ইয়া নেবে ওটা মানে বলি নেবে তাহলে সমস্যা ধরা লাগতেছে না হ্যালো ভাই হ্যালো এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমরা বিএনপি পরিবারের যিনি দায়িত্বে আছেন কনভেনার হিসেবে আছেন আতিকুর রহমান রুমন ভাই যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপনের জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি আপনাদের মাঝে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অনুভূতি আপনাদের প্রকাশ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই আমরা এখানে এসেছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বড় নেতা আমাদের সামনে বসে আছেন আপনারা সবাই তাকে চেনেন আপনাদের এলাকার তিনি সন্তান আমার এখানে তেমন বলা কিছু নাই মূলত আমরা এখানে শোক প্রকাশ করার জন্যই আসছি সমবেদনা জ্ঞাপন করার জন্যই আসছি
এই পরিবারকে দেখভাল করার দায়িত্ব আপনাদের। আমরা এই পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে হারিয়েছে, তারা আমাদের তাদের অনুভূতির কথা জানিয়েছে, আমরা তাদের সাথে একমত। আমরাও চাই এই পরিবারের আরেকটি সন্তান আছে, সে সন্তানকে সরকার যেন একটি সরকারি চাকরি দিয়ে এই পরিবারকে স্বচ্ছভাবে চলার জন্য অবদান রাখে। আমরা বিএনপি জনাব তারেক রহমান আমরা তাদের পাশে থাকবো, আছি ইনশাল্লাহ। আমাদের এলাকাবাসী আপনাদেরকে বলবো এবং বিএনপি নেতৃবৃন্দ বলবো আপনারা তাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা বলো না। হ্যাঁ হ্যাঁ প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের উত্তর জনপদের প্রাণপুরুষ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের আরেকজন প্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী ভাই সহ এই আমার বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু সহ এই অঞ্চলের গ্রামের এবং বিএনপির সকল স্তরের ভাইরা আমার, একটি জিনিস মনে রাখতে হবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের থেকে অনেক দূরে, কিন্তু সবসময় তার মনটা বাংলাদেশে পড়ে থাকে। তারই প্রমাণ আজকের এই ঘটনাটি। উনি শুধু লন্ডন থেকে অবলোকন করেছেন যে নয়নকে কিভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে উনি টিম পাঠিয়েছেন এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপির কাজই এটি। বিএনপির কাজ হচ্ছে অসহায়, পিছিয়ে পড়া, মৃত্যুজনিত কারণে যারা অসহায় হয়ে যায় তাদের পাশে দাঁড়ানো। এটা মনে রাখতে হবে যে সচিবালয়ের সেই ঘটনাটি একটি ষড়যন্ত্রের অংশ। এটা আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। এই পতিত স্বৈর শাসকের নেতারাই এই ঘটনার সৃষ্টি করেছে। আমরা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশে আমরা সবাই ছুটে এসেছি। এই অসহায় পরিবারের প্রতি বিএনপি পরিবার যেমন পাশে থাকবে, আমি গ্রামবাসীকে আবেদন জানাবো আপনারাও পাশে থাকবেন, তাদেরকে সাহস জুগিয়েবেন, তারা যেন আগামী দিনে সঠিকভাবে পরিচালিত হতে পারে। কথা আর বাড়াতে চাই না। আমরা একটি ক্লান্তিক সময় অতিক্রম করছি। নানান ষড়যন্ত্রের ভিতরে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক একটি রাজনৈতিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, সে ব্যাপারে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ জিনিস সুদূর ঢাকা থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই ফায়ার সার্ভিসের যে অদম্য শক্তি, সাহসী নয়ন যে জীবন দিয়ে এই দেশের ক্রান্তি লগ্নে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই বীরের বাড়িতে আমাদের তার পদচারণা মানে প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, এই অঞ্চলের যিনি সবসময় প্রতিটি মানুষের খোঁজ খবর নেয়, 16 কোটি মানুষের সবসময় চিন্তা ভাবনা করেন, তিনি হচ্ছেন প্রিয় নেতা তারেক রহমান। তার পক্ষ থেকে এখন আমাদের রুহুল কবির রেজভী ভাই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং মেসেজ দেবেন। তাকে এই এখানে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রেজভী ভাই। বসে বলেন, বসে বলেন। ভাই মাইক্রোফোনগুলো হাত দিয়ে ধরেন। এক হাত দিয়ে কেবলটা ধরিয়েন, এক হাত দিয়ে কেবলটা ধরিয়েন। ভাই কই?
রাত চাপাই উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বে সাবেক মন্ত্রী সাবেক এমপি জনাব আসাদুল হাবিব নবলু উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবার দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে তার পরিচালনায় একটি মানবতাবাদী সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব লাকু সহ উপস্থিত মিঠাপুকুর অঞ্চলের সকল মানুষেরা, এলাকাবাসী সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমি সালাম জানাচ্ছি। আজকের এই হৃদয় বিদারক যে ঘটনা সোহানুর রহমান নয়ন, আমি মনে করি সে দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করেছে, সে শহীদ হয়েছে। এটি একটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং তার যে মৃত্যুর যে মর্যাদা, এটা শহীদের মর্যাদা। কারণ 9 তলা ভবনের 4-5টি মিনিস্ট্রির সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য আসবাবপত্র ব্যাপক অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে পুড়ে ছাই। ভাই বলেছেন নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের একজন প্রধান আমলা সচিব, মুখ্য সচিব ক্যাবিনেট সেক্রেটারি অনেক টাকা পাচার করেছে। তার ফাইল কি ছিল, যেগুলো পুড়ে গেছে যে ফাইলগুলো, সেই ফাইলের মধ্যে এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না, অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মধ্যে। এবং যারা এই অগ্নি প্রজ্বলন, অগ্নিকুণ্ডলী নিবানোর জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন ফাইট করেছে, যুদ্ধ করেছে আগুন নেভানোর জন্য, তার মধ্যে একজন সোহানুর রহমান, আর সে এই যুদ্ধ করতে গিয়ে নিজের জীবন দিয়েছে। আমি মনে করি আজকে চলমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে রক্ষা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে সংগ্রাম বা যুদ্ধ, যেটাই বলি না কেন, তার অন্যতম শহীদ হচ্ছেন সোহানুর রহমান। আমার বক্তব্য হচ্ছে দেশে পরাজিত স্বৈরাচারের অনেক দোসররা রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো আছে। আপনার আমলাতন্ত্রে বলেন, পুলিশে বলেন, সরকারের বিভিন্ন জায়গায় সবাই তো পরিবর্তন হয়নি, সর্বক্ষেত্রে তো পরিবর্তন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে, ঘাপটি বেড়ে আছে, এটা বলা যায়, তারা ঘাপটি বেড়ে আছে। কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো। 5ই আগস্টের পরে আমাদের যে রংপুর পীরগঞ্জের একটি ছেলে, যার আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছিল, আবু সাইদ, সেই পতনের যে আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই যে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে বলছি, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আরেকজন শহীদ হলেন, সেও রংপুরের, তার নাম সোহানুর রহমান। আমার এই দেশটাকে দিয়ে যে ধরনের গছলানো হয়েছে, এ দেশের মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে গত সরকার, এটা ভাষায় বর্ণনা করা যায়, কথা দিয়ে বর্ণনা করা। আজকে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পুত্র সজীবদের জয় এবং তাদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন টাকা পাচারের আরেকটি কাহিনী উঠেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা এটা তদন্ত। সুতরাং যারা জনগণের এই টাকা পাচার করেছেন, এটাতে একটা ঘটনা উঠেছে, আরো কত ঘটনা আছে, সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবন
এর কয়েকটি যাও মিনিস্ট্রি, ক্যামেরা সব ফ্রেম উপরে আছে। আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোড, ওকে 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 ট্রাক এবং এই দিকটি বললাম, স্থানীয় সরকার এবং ট্রাক, তার মিনিস্ট্রি, এগুলোর চাদরের মতো ঘষা গেছে আয়। হ্যাঁ সম্পর্কে ভো ভো ভো। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। সুতরাং আমাদের সামনে অনেক কাজ বাকি আছে। আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই, আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, তাহলেই এই দেশটি টিকবে, এদেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। পার্শ্ববর্তী দেশ থেকে দেখেন, গোটা পৃথিবীর সমস্ত দেশ রাষ্ট্রনায়করা তারা শেখ হাসিনার এই পতন এবং নতুন যে একটা গণতন্ত্রের সম্ভাবনার জন্য তারা এদেশের গণতন্ত্রকামী আন্দোলনরত যারা শহীদ হয়েছে এবং যারা সংগ্রাম করেছেন, আহত হয়েছেন, প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছে। কিন্তু একটি দেশ শুধু জানাতে দ্বিধা করছে, তাদের মনে খুব দুঃখ লেগেছে, সেটা হচ্ছে পার্শ্ববর্তী একটি দেশ। তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। এবং তারা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে, মানে নতুন একটা বয়ান তৈরি করে শেখ হাসিনা যে চোর, শেখ হাসিনা যে টাকা পাচারকারী, শেখ হাসিনার দোসররা যে গোটা দেশটাকে লুটপাট করেছে, বিভিন্ন মেগা প্রজেক্টের নামে গোটা জাতিকে দুর্নীতির অতল তলে তলিয়ে দিয়েছে, এই কথাগুলো না বলে তার মতো একটি জঘন্য লুটেরাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য তারা প্রচেষ্টা করছে। আর এই চালাতে গিয়ে আজকে নয়নরা জীবন দিচ্ছে, দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আগুন নিবারণের জন্য জীবন দিচ্ছে। তাহলে আমরা দেশের মানুষ কার পক্ষে থাকবে? তো ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল, কিন্তু তাদেরকেও আমরা বলি, দেখুন, শুধুমাত্র একটা শোক বাণী দিয়ে কোনো কিছু হবে না। নয়ন মারা গেছে, সে যে পেশাদারিত্বের যে দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে, সেখানে শুধুমাত্র শোক প্রস্তাব, উপদেষ্টা পরিষদে শুধু শোক প্রস্তাব দিলে হবে। তার পরিবারকে বাঁচানোর জন্য, তার আর কোনো সন্তান নেই, এই পরিবারকে বাঁচানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আমরা আজকে এই জায়গা থেকে, এই অবস্থা মিডিয়ার সামনে আমরা দাবি করছি। আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে আমরা ছুটে এসেছি। আমরা তার শোক এবং সমবেদনা নিয়ে তার পরিবারকে আমরা জানিয়ে গেছি, সমবেদনা জানিয়ে। কিন্তু এই পরিবার যাতে দুমুঠো খেয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা এই সরকারকে নিতে হবে। এখন তার মাত্র একটি মেয়ে আছে, সেই মেয়েটি শিক্ষিত মেয়ে, সে মাস্টার্সে পড়ছে, তার শিক্ষা অনুযায়ী উপযুক্ত একটা যাতে চাকরি সে পেতে পারে, এই ব্যবস্থাটা করবে হচ্ছে সরকার। কেউ বলি আমরা 1 মাস সময় দিচ্ছি সরকারকে, এই পরিবারের ওই মেয়েটিকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। সরকার গরিবসী করে, আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে, আমরা তো একটি রাজনৈতিক দল, আমরা ক্ষমতায় নেই, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার চাকরির ব্যবস্থা আমরা করব। সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই পরিবারকে রক্ষা করা। কমপক্ষে 3 বেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে, সেই ব্যবস্থা, সেই ধরনের একটি ব্যবস্থা করবেন। কারণ সে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সে জীবন দিয়েছে। সরকার আজকে চারিদিকে যে অব্যবস্থাপনা, এটা তো জনগণ প্রত্যাশা করেনি। জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার, আন্দোলনের সরকার, আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার। সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দেবে মানুষকে, আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে, আজকে সোনালী মুরগি প্রতিদিন তার দাম বাড়ছে, 320 টাকা থেকে 350 টাকা হয়েছে ঢাকায়। এইটা তো মানুষ প্রত্যাশা করেনি। তখন শেখ হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে, মাফিয়া হয়েছে, তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে, তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে। আজকে কেন আলুর দাম
বৃদ্ধি পাবে। আমরা 2023 সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে। আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু? গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনার আমলে যা হয়েছে, এখন কেন সেটা হবে? সেই পরিস্থিতি কেন এখনো থাকবে? বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে, মরিচ দিতে হবে, আদা নিতে হবে অন্যের জায়গা অন্যের কাছ থেকে। এখন কেন জিনিসপত্রের দাম হুড় করে দিতে হবে? এটা তো সরকারের দায়িত্ব ছিল। আজকে কেন আমরা চিনি পাবো না? কেন আমরা আটা পাবো না? কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস তার ন্যূনতম মূল্যে কিনতে পারবে না? এটা তো একটি আন্দোলনের সরকারকে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। বন্ধুরা আমার, আমি আপনার মাগফিরাত কামনা করছি। সোহানুর রহমান নয়নের আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আজকে এখানে যারা আমাদের বিএনপির নেতা কর্মীরা আছেন, তারা সব সময় এই পরিবারের পাশে দাঁড়াবেন। তাদের বিপদ আপদের আপনারা সব সময় তাদেরকে সহায়তা দান করবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আল্লাহ যেন পরিবারকে তৌফিক দান করেন। ধন্যবাদ। সরকার দায়িত্ব পালন করতে ব্যর্থ কিনা এটা সরকারই ভালো বলতে পারবে। জনগণ যখন ব্যর্থতাগুলো দেখবে, তখন জনগণের পক্ষ থেকে এই কথাগুলো তো আসবে। আমি সম্পূর্ণ ব্যর্থতার কথা আমি বলবো না, কিন্তু আমি মনে করি সরকারের লোকজনদেরকে আরো দায়িত্বশীল হতে হবে, আরো দায়িত্বশীল কথা বলতে হবে। সরকার এমন কোনো কথা বলবে না যেখানে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিভাজন থাকে। এটাই হলো আমাদের। আজকে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বৃন্দ, সুধী মণ্ডলী এবং পরিবারের যারা হিতাকাঙ্ক্ষী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিনন্দন জানাচ্ছি মিঠাপুকুর বিএনপির পক্ষ থেকে এবং রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে। আমি যাচ্ছি, সামনে একটা ছবি লাগবে। কবর জিয়ারত করবে নাকি? কবর জিয়ারত করবে? খবরটা সামনে, খবর জিয়ারত করবে। ভাই কি খবর? ভাই স্ট্যান্ডটা গোছাই নিও, আমি আগাইলাম। স্ট্যান্ড নিয়ে যাবো ভাই, এমনি নিয়ে যাই। খবর কোন দিক? খবর দূরে না কাছে? আরো অল্প একটু। ভাই আপনি একটু পরে যান না। আচ্ছা কবরে যাবে না? কবরের দিক থেকে যাবে ভাই, যাবে ভাই। কোন জায়গা কবর? ভাই তোর মোটরসাইকেলটা কোনটা? কবরে বেশি যাওয়া লাগবে না। ভাই বন্ধু রিয়াদ হাফ কিলোর কম হবে, হাফ কিলোর কম হবে, হাফ কিলোরও কম হবে। হ্যাঁ দুর্বল তো হাফ কিলোরও কম মনে হয়। হাফ কিলো করে দূরে সামনে। হ্যাঁ এদিকে এদিকে এদিকে
লোক বাপু ওই গাড়িটা সাইড করে দেন সাইড হয়ে যাবে ঢুকে দাও লেমন ঢুকে দাও বেশি ঢুকে দাও হ্যাঁ ঢুকে দাও আর কোনো বিরোধ তৈরি করবেন সবাইকে নিয়ে কাজ করুন সবাই কিন্তু গ্রহণ করতে কোনো লোক ঢুকে কেন ভাই আগে যায় না ভাই আগে যায় না ভাই আগে যায় না ধুলে ওরে তো আগে যান না ধুলে উঠতেছে ভাই সামনে আস্তে আস্তে ধুলে উঠে আস্তে আস্তে এই বেশি চাপাই বেশি সব সময় বেশি চাপে সব সময় বেশি চাপে সামনে সামনে ধুলে উঠে খুব আস্তে আস্তে যান ধুলে উঠে বেশি বেশি চাপে যান সব সময় চাপে যান লোকজন না যায় সামনে এখানে থাকতে হবে না তো ভাই এতগুলো সামনে ভাই ভাই এই সাইড আন ভাই সাইড আন বিট ও কাঁচা বাসার আশেপাশে এ ভাই ভাই মোবাইল এ ভাই মোবাইল এ ভাই বাইরে 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 আসসালামু আলাইকুম বাবা বড় বড় মিডিয়া আছে আমরা মোবাইল মিডিয়া আছে ভাই মিডিয়া আছে কত অবস্থা সংকট আছে রাস্তা সংকট আছে তখন অনেক দূর তো অনেক দূর তো গাড়ি আছে ভাই ভাই ক্যামেরা বাদ দেন বুঝতে হবে তো ভাই 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 একটু তাড়াতাড়ি নেন ভাই আগে দেন তো আগে দেন আগে নেন আগে নেন আপনি বাদ দেন ভাই সামনে দেন অধিক বাদ দেন আমি যাচ্ছি বাইকের একটা ছবি তোলার দরকার মোটরসাইকেল লোক থেকে ঘুরতে নিয়ে আসেন নাও একজন ভাইজান এই কথা বলেছে এ আতিক এ ভাই ভাই গাড়িটা আপনার গাড়ি নিয়ে আসো গাড়ি এর ভিতরে ঢুকে গো রাস্তা ছবি তুলি দূর আরে ভাই ছবি কত ভাই ছবি পরে না ভাই তাড়াতাড়ি একটু আসুন ভাই সামনে যান একটু সামনে গাড়ি ঘুরে যাবে খুলি আছে একটা ঘুরে যাবে অবস্থার মধ্যে খুলি আছে আইজো দিয়ে যায় একটু আরে এখন নিয়ে আসবে বলছে রেঞ্জ করে গাড়ি পাঠাও তোমার গাড়ি নিয়ে এসো তুমি গাড়ি সবগুলো গাড়ি ঘুরো রাস্তা দেখা দিছে ভাই এত দূরে কে কইলো এই কবরস্থানে এত টাকা ঘুরো আপনি মিডিয়া সামনে কত দূরে গাড়ি ঘুরে রাস্তা গিলে কই দাও রাস্তা গিলে এত লোক দর্শন কত লোকগুলো সামনে যায়
এখানে আনছি তো প্রায় আর অল্প অল্প বেশি টুকুই আনছি এই যে বলেন বলেন ভাই বলেন তো যাওয়া যাবে বলেন যে বাড়ির মাথায় উনি আসে গেছে এই ফাঁকা করো এই সামনে গেল এই সামনে গেল এই সামনে গেল আরো পিছনে যাওয়ার কাম নাই আরো পিছনে যাওয়া এই জায়গাটা সাইড দেন না আপনারা ছবি পরে না আরে ভাই কখন আসছেন এখন গাড়ি বাড়ির আশেপাশে ওনার বাড়ির পশ্চিম পাশে ওনাদের জমা জমি নাই তো সেই তো কুলির মধ্যে রাখতে কুলির মধ্যে রাখে ড্রাইভার ফোন দিলে গাড়ি থেকে তুলে নিয়ে যাবি এখন গাড়ি যখন হাঁটা আছে ওই যে আবু সাইদ বাড়ির সামনে বাড়ি চলে ভালো ওইখানে যাও সামনে যাও আরে ওখানে যে ট্রাফিক ওই বা গাড়ির ঘাড়া আছে নিয়ে তুলি দেব এটা আমার গাড়ি নিয়ে আছে এখন এ মাঝে ক্ষতি করেন না জিএসএম আমাদের একটু দেখেন এ রাপুন জিএসএম জম্পুত কাচ্চি যাও দেখা 30 সেকেন্ড পাই আমি একটা কই গেল হ্যাঁ ওটাকে ধরবেন বাগে এই দেখি ভাই আপনার এ 30 সেকেন্ড বড় করে রাপুন এ দাও সব বদমাশ এখন ওখানে যাচ্ছে এই সব ফাজি লিখলো সব বদমাশি গুলো এই নিক্সন এটা দেখবেন আগে এই নিক্সন ভাই ডাকতেছে কবর কত দূর আপনাকে দেখবেন না এই শুনেন কত দূর এখান থেকে কত দূর আর সামনে 30 সেকেন্ড কথা হলো বীরের কবর এই জায়গায় দেয় আরে কবর জিয়ারত এখান থেকে হয় এখন তো ব্যস্ত আছি আল্লাহ আল্লাহ রহমানের মৃত্যুতে মাননীয় মৃত্যুতে দেশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া মাহফিলে উপস্থিত সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ আমরা তার রুহের মাগফিরাত কামনা করি আল্লাহ তাকে যেন ব্যস্ত বিশেষ করেন তার পরিবারকে এই শোক উত্তপ্ত পরিবারকে সমবেদনা জানার আমাদের আর আশা নেই আল্লাহ তাদেরকে ধৈর্য তার তৌফিক দান করেন সুস্বাস্থ্য কামনা করি এখানে শেষ আসসালামু আলাইকুম